আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। সৌহার্দ্যের বার্তা নিয়ে জামায়াত আমির ও এনসিপির আহ্বায়কের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সাক্ষাৎকে স্বাগত জানিয়েছেন দুই দলের দুই নেতাই। জামায়াতের তরফ থেকে জানানো হয়েছে তারা সরকারের অংশ হবে না, বিরোধী দলে থেকে গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে এনসিপিও। এছাড়া আলোচনায় নির্বাচন পরবর্তী সহিংসতা সহ বিভিন্ন বিষয় উঠে আসে। বিএনপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যথাযথ ব্যবস্থা নেয়ার। দেশের মাটিতে পা রেখেই পুরনো রাজনীতির প্রথা ভেঙে নতুন রাজনীতির ইঙ্গিত দিয়েছিলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন পর জামায়াতের আমিরের সাথে বিএনপি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎই যেন দিচ্ছে পরিবর্তনের সেই বার্তা। রোববার সন্ধ্যায় জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় পৌঁছাতেই তারেক রহমানকে স্বাগত জানান জামায়াতের আমির। এ সময় পাশে ছিলেন দুদলের জ্যেষ্ঠ নেতারা। ঘণ্টাখানেকের বৈঠকের বিষয়ের পরে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান সৌহার্দ্যপূর্ণ আলোচনায় উঠে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা সহ নানা বিষয়। আমি মনে করি এই ধরনের নিউ কালচার নিজেদের ভিতরে থাকাটা এটা একটা গুণগত পরিবর্তন, একটা সাহায্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসন্ন সরকারের অংশ হবে না জামায়াত, শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে সংসদে। জামাত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না। জামাত ইসলামী এখানে একজন কনস্ট্রাকটিভ শক্তিশালী একটি বিরোধী দলের ভূমিকা পালন করবে। পজিটিভ যে কোনো বিষয় আছে আমরা বলেছি আমরা কোঅপারেট করব, এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং জনগণের কোনো কল্যাণের বিপরীতে যদি সেরকম কোনো ভূমিকা থাকে আমরা অবশ্যই সে ব্যাপারে আমরা প্রতিবাদ এবং ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। জামায়াত আমিরের সাথে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান এনসিপির নেতারা। সাক্ষাতে আলোচনা হয় বিভিন্ন বিষয়ে। পরে গণমাধ্যমকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এই সাক্ষাৎ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আভাস। নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে সেই বিষয়গুলো নিয়েও আমরা জনাব তারেক রহমানকে জানিয়েছি, এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। বৈঠকে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিষয়েও কথা হয় দুই নেতার মধ্যে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। চিরাচরিত প্রথা ভেঙে প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ হতে যাচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল 4টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিন সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। আইন এবং পরিবেশ উপদেষ্টা বলেছেন, শপথের স্থান নির্ধারণে প্রাধান্য পেয়েছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির অভিপ্রায়। তাছাড়া সংসদ ছিল জুলাই সনদ স্বাক্ষর সহ নানা অর্জনের কেন্দ্রবিন্দু। এই সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য এরই মধ্যে ড্রাইভার সহ 50টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি না। আমাদের শপথ গ্রহণটা হবে সকালে সংসদ সদস্যদের, সেখানে আমরা উপদেষ্টারা কেউ থাকবো না, এটা নিয়মও নেই। বিকেল 4টায় যখন মন্ত্রী পরিষদের শপথটা হবে সেখানে আমরা সকলেই যাব। সারা দেশে বিজয়ী প্রার্থীদের সাথে দিনভর শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় গুলশানের কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে মত বিনিময় করেন তিনি। আগামীর এমপিরা বলছেন, নতুন ধারার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, যেখানে বিরোধিতা থাকলেও থাকবে সৌহার্দ্য, সর্বোচ্চ গুরুত্ব পাবে জনমত। মঙ্গলবার শপথের আগে জল্পনা কল্পনা, কেমন হবে মন্ত্রিসভা, কতটা শক্তিশালী হবে বিএনপি সরকার, সেসব আলোচনার কেন্দ্রবিন্দু গুলশানের বিএনপি চেয়ারম্যান কার্যালয়। রোববার বেলা 12টার পরপরই কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একে একে উপস্থিত হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ সহ শীর্ষ নেতৃবৃন্দ। দেশের বিভিন্ন আসনে বিজয়ী প্রার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। নবনির্বাচিত সংসদ সদস্যরা জানান, তারেক রহমানের নির্দেশনায় শক্তিশালী সরকার পাবে বাংলাদেশ।
নেতাকর্মীরা বলছেন, বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল থেকেই দেশ পরিচালনা করতে চান তারেক রহমান। আস্থা অর্জন করতে গেলে এখন কমিটমেন্ট বাস্তবায়ন করতে হবে, জনগণের যেটা দুর্ভোগ সেটাকে লাঘব করতে হবে। জাতির কাছে আমাদের বেশ কিছু কমিটমেন্ট আছে, অবশ্যই সেই কমিটমেন্টগুলি পূরণের জন্য আমরা কাজ করব। 17 তারিখে সংসদ সদস্যদের শপথ হবে, সে ব্যাপারে নির্দেশনা হয়েছে। বিএনপিতে অনেক নিবেদিত প্রাণ লোকজন রয়ে গেছে, নেতৃত্ব একটা অসম্ভব ভালো নেতৃত্ব এবং শক্তিশালী এবং উন্নয়নমুখী নেতৃত্ব। দেশের ইতিহাসে অন্যতম সফল ও সহিংসতাহীন একটি নির্বাচন উপহার দিতে পারে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এই নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, নতুন সরকার গঠনের পর উপদেষ্টার দায়িত্ব পালন করা ব্যক্তিরা দেশেই থাকবেন, বৈশ্বিক পর্যায়ে যথারীতি কাজ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি হয়তোবা 17 তারিখে যখন শপথ পড়ানো হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে নিয়ে ভাবছেন বা এটা নিয়ে যুক্ত হয়ে পড়েছেন। নবনির্বাচিত সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর নির্দেশনা পেলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সকালে রাজধানী সেনা সদর দপ্তরে CAS দরবারে এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর সকল পদমর্যাদার সদস্য এবং জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য দেন তিনি। তবে সেনাপ্রধান স্পষ্ট করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশ বাহিনী বুঝে না নেওয়া পর্যন্ত সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ নির্দিষ্ট সময় পর্যন্ত মোতায়েন থাকবে। সেনাপ্রধান তার বক্তব্যে নির্বাচনী কাজে সেনা সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, গত 1.5 বছরের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় ফেরাতে সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে তা দেশ ও জাতি দীর্ঘকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। অনুষ্ঠানে সেনা সদস্যদের নৈতিক ও মানবিক গুণাবলী অর্জনের উপর গুরুত্ব আরোপ করে সেনাপ্রধান পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন। রমজানে 18 ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ইংরেজি মাধ্যমও বন্ধ থাকবে, তবে যদি পরীক্ষা চলমান থাকে তাহলে তা চলতে বাধা নেই। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল হাইকোর্টে রিট দায়ের করেন। গত 5 জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান তিনি। 15 ফেব্রুয়ারি থেকে মাদ্রাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হলেও স্কুলগুলোতে এবার 15 রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে অসন্তোষ প্রকাশ করেন অনেক শিক্ষক। 8ই মার্চের পরিবর্তে 18 ফেব্রুয়ারি থেকে রমজানের বন্ধ শুরু হবে, অর্থাৎ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল সমূহ 18 ফেব্রুয়ারি থেকে পুরো রমজান বন্ধ থাকবে। স্কুলের বিষয়টা এর ভিতরে আসবে না, এটা তো আগে গভর্নমেন্টের সিদ্ধান্ত নেয়, গভর্নমেন্টের সিদ্ধান্ত চলবে। এবং এই ক্ষেত্রে বলা আছে, যদি কোনো ধরনের পরীক্ষা থাকে, যদিও নাই এই সময় পাবলিক পরীক্ষা, তাহলে পরীক্ষাটা এই বন্ধের আওতায় থাকবে না, পরীক্ষার মতো পরীক্ষা তারা নেবে। নির্বাচনের ভোট গণনা আরও স্বচ্ছ করার আহ্বান জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সকালে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের পর্যবেক্ষক দল। ব্রিফিংয়ে এনফ্রেল চেয়ারপারসন রেহানা হেতিয়ার্চি বলেন, ফলাফল নিয়ে অভিযোগের দ্রুত ও কার্যকর সমাধান চ্যালেঞ্জ ছিল। সিসি ক্যামেরা, বডি অন ক্যামেরা, পোস্টাল ভোটিং প্রথমবারের মতো ব্যবহার হয়েছে, যা ইতিবাচক। তবে হতাশাজনক, মাত্র 4% নারী প্রার্থীর অংশগ্রহণ ও কোনো দলে একজনও নারীকে নমিনেশন দেয়া হয়নি। এছাড়া প্রচারে ব্যবহৃত অনেক সময় আইন ভেঙেছে, প্রার্থীদের আয় ব্যয়ের হিসেবের গড়মিলের মতো বিষয়গুলো স্বচ্ছ রাখার পরামর্শ তুলে ধরেন তারা। They were also testing whether institutions could regain credibility. So we begin with election administration. So of course, this outcome did not happen automatically.
It reflected the visible operational planning by the Bangladesh Election Commission and their openness for development and technical assistance that we have seen very effective. বিভিন্ন অভিযোগ থাকলেও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন 11 দলীয় জোটের নির্বাচিতরা। একই সাথে সংসদ ও রাজপথে থাকবেন তারা, জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। রোববার দুপুরে নির্বাচন কমিশনে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণায় নানা অনিয়মের অভিযোগ জানায় 11 দলীয় জোট। 32টি আসনের পুনরায় ভোট গণনার জন্য করেছে আবেদন। কমিশনের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে হামিদুর রহমান জানান, ইসি কোনো ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপে যাবে জোট। দাবি করেন, বড় ধরনের ঘটনা না ঘটলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো অনুষঙ্গ ছিল। তড়িঘড়ি করে গেজেট প্রকাশের পেছনে অন্য কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনার প্রতিবাদে সোমবার রাজপথে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে 11 দলীয় জোট। ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। এত যে না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরো আগাতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় বিজয়ের কারণ তাদের অর্থনীতি নির্ভর ক্যাম্পেইন। অন্যদিকে জামায়াতের আদর্শিক ক্যাম্পেইনে সব শ্রেণীর নাগরিক, বিশেষ করে নারীরা খুব বেশি সাড়া দেয়নি। এমনি তথ্য উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসালটেন্টিংয়ের জরিপে। নির্বাচনের আগে প্রতিষ্ঠানটির করা জরিপের সাথে নির্বাচন পরবর্তী ফলাফল মূল্যায়নের সময়ই এসব তথ্য তুলে ধরা হয়। জরিপে উঠে এসেছে নির্বাচনী ক্যাম্পেইনের বিএনপির ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ডের ধারণাটি বেশ ভালোভাবে গ্রহণ করেছে। এ কারণেই সুইং ভোটাররা শেষ দিকে বিএনপির দিকে ঝুঁকেছে। ইনোভেশন কনসালটেন্টিংয়ের জরিপ বলছে, এই নির্বাচনে জামায়াতের সাথে জোটভুক্তরা বেশ ভালো সংখ্যক আসন পেলেও খুব বেশি উপকৃত হয়নি বিএনপি। ওদের ইলেকট্রাল প্রমিসেসগুলো ছিল কিন্তু মোর ট্রানজ্যাকশনাল, হার্ড। হ্যাঁ, ফ্যামিলি কার্ড দিব, হেলথ কার্ড দিব, ইকোনমিক, রাইট, চাকরি দিব, রাস্তাঘাট উন্নয়ন করব। আর জামাত এবং এনসিপির ছিল কিন্তু ভারত বিরোধী রাজনীতি, আপনার আওয়ামী লীগের আপনার বিচার, ধর্মভিত্তিক রাজনীতি, রাইট। কিন্তু এন্টি ইন্ডিয়া পলিটিক্স, ট্রায়াল অফ আওয়ামী লীগ এফেক্ট ফেলতে পারে নাই। জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলায় আগামী 4 মার্চ রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ শীর্ষ 4 পুলিশ কর্মকর্তা পলাতক। প্রসিকিউশন বলছে, আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে অকাট্য প্রমাণাদি দাখিল করছেন তারা। তবে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন। এই মামলায় তদন্ত কর্মকর্তা সহ 14 জন সাক্ষ্য দেন। এর আগে গত 3 ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষ করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। যুক্তিতর্কে আমির হোসেনকে গুলিসহ রামপুরা এলাকায় হত্যাকাণ্ডের নানা তথ্যচিত্র, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, বিভিন্ন ডিজিটাল তথ্য উপস্থাপন করা হয়েছে। রামপুরায় এ মামলার রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হতে পারে সরাসরি। খুলনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অফিসে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা বলেন, রোববার বিকেলে দীর্ঘদিন বন্ধ থাকা খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে পরিষ্কার করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানিয়ে তাতে ফুলের মালা পরিয়ে দেন। এই খবর জানাজানি হলে সন্ধ্যায় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। হামলার সময় ছবিগুলোতে আগুন দেওয়া হয় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। রোববার দিনাজপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অফিস খুলে অবস্থান নেন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দিয়ে অফিসে প্রবেশ করেন। খবর পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। তারা আওয়ামী লীগ কার্যালয়ে সমবেত হওয়ার ঘোষণা দিলে সেখান থেকে সরে পড়ে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জুলাই আগস্ট আন্দোলনের সময় ভস্মীভূত ভবনের দোতলায় উঠে আগুন দেয়। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। আমরা এই দিনাজপুরের মাটিতে হুঁশিয়ারি করে দিচ্ছি, কোনো আওয়ামী লীগের নেতাকর্মী, কোনো অফিস, কোনো ইউনিয়নে
কোনো পৌরসভার কোনো ওয়ার্ডে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী অফিসের কাছে আসবেন না। তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তারা কোন সাহসে এসে প্রকাশ্যে তারা জয় বাংলা স্লোগান দিয়ে তাদের অফিস উদ্বোধন করার সাহসটি পায়? গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীর বিরুদ্ধে। রোববার বিকেলে উপজেলার সর্দারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বিএনপি কর্মী দেলোয়ার শেখ, তার স্ত্রী আমেনা বেগম ও ভাতিজা কাউসার শেখ সহ মোট 5 জন আহত হয়েছেন। ভুক্তভোগীদের দাবি, নির্বাচনের আগে ভোট চাইতে গেলে স্থানীয় জামায়াত কর্মী জিয়ারুল মোল্লা ও শিবির কর্মী দ্বীন ইসলামের সাথে কথা কাটাকাটি হয় বিএনপি কর্মী দেলোয়ার শেখের। এরই জেরে আবারও কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় জিয়ারুল ও দ্বীন ইসলাম। এই ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি বলে জানায় পুলিশ। সাতক্ষীরা 1 আসনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি এবং প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি কলোরা উপজেলা বিএনপি। রোববার বিকালে কলারোয়া উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের নেতাকর্মীরা। তারা বলেন, পরিকল্পিত কারচুপির কারণে তাদের প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। এ সময় বিভিন্ন ভোট কেন্দ্রে বোরকা পরে অপ্রাপ্ত বয়স্কদের ভোট প্রদান, প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা না করে নির্দিষ্ট প্রতীকের এজেন্ট দিয়ে ফলাফল ঘোষণা, ধীর গতিতে ভোট গ্রহণ সহ নানা অভিযোগ তুলে ধরা হয়। এছাড়াও আনসার সদস্য ও নিয়োগে দলীয় প্রভাব খাটানো সহ প্রিজাইডিং অফিসারের পক্ষপাতমূলক মন্তব্যের অভিযোগও করা হয় সংবাদ সম্মেলনে। পরে সাতক্ষীরা 1 আসনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচন, একই সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তার অপসারণ দাবি করেন উপজেলা বিএনপি নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ মালিকের প্রতিনিধিরা। বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টার পক্ষ থেকে তাঁর অনুসারী ও স্থানীয় নেতাকর্মীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা এম এ মালিকের দীর্ঘায়ু এবং এলাকার উন্নয়নে তাঁর সফলতা কামনা করে স্লোগান দেন। দোয়া করি সবাইকে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে আমরা দেশটাকে, আমরা যেভাবে স্বপ্ন দেখছি, যেভাবে আমরা দেশটাকে, আমাদের তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী দেশটাকে যেভাবে চালাবেন, সবাই সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে, এবং সবাই আমাদেরকে সাপোর্ট করেন। আর দেশের জন্য আমরা এসেছি। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোবাইল ফোন চার্জার বিস্ফোরণে 4টি বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। রোববার দুপুরে পোলাডাঙ্গা গ্রামে হয় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরিত হয়ে মুহূর্তেই আগুনের শিখা ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত পাশে অবস্থিত তরিকুল ইসলাম ও চান্দু বেগমের বাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।